মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাসায় বাসায় যাচ্ছে, তালিমের কথা বলে, প্রথম তালিম নামাজ রোজার কথা বলে, কাজগুলি চমৎকার, কিন্তু উদ্দেশ্যটা একদমই খারাপ। কদিন পরেই হাতে কোরআন ধরিয়ে দিয়ে শপথ বাক্য পাঠ করায় তাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য। ওই প্রতীকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। বাংলাদেশের অনেক নির্বাচনী এলাকায় তাদের যারা কোরআনের দল, সমমনা দল, ওখানে কিন্তু তাদের প্রতীক নাই। তো যে এলাকায় এই প্রতীক নাই, জান্নাতের প্রতীক, ওই এলাকায় মুসলমানরা জান্নাতে যাবে কিভাবে? আবার মুসলিম অনেক দেশেও কিন্তু এই প্রতীক নাই। তাহলে ওইসব দেশ, যেমন সৌদি আরবে এই প্রতীক নাই, তো ওই দেশের মানুষ জান্নাতে যাবে কিভাবে বলেন? মিডল ইস্টের মানুষ জান্নাতে কিভাবে যাবে? এটা হচ্ছে মিথ্যাচার। তাও জানে যেটা তার মিথ্যাচার, নির্ভেজাল মিথ্যাচার। এবং আজকে তাদের আইনজীবীর কথা শুনছিলাম, ছোটবেলা থেকে তাকে আমি চিনতাম, আমি ভেবেছি লোকটা বলার ভদ্রলোক, কিন্তু কথা বললেই বোঝা যায় যে লোকটা কোন দলের লোক। বলতেছে যে আমরা মারা গেলে তো আমরা নাজাত পাবো, আপনারা মারা গেলে, মানে বাকি সবাই মারা গেলে জাহান্নামে যাবে, উনি জান্নাতে যাবে, এরকম আচরণ। এই দাম্ভিকতা তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, করেন? পৃথিবীর সবচেয়ে পাপী মানুষটাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতে নিতে পারেন না? পৃথিবীর সবচেয়ে যে পাপী লোক, তাকে যদি আল্লাহ মাফ করে দেন, আপনি তাহলে হতাশ হয়ে যাবেন নাকি? আমরা চাই ওই আইনজীবী এবং তার দল সব জানাতে যাক, পৃথিবীর বাকি মানুষগুলো জানাতে যাক, এটা আমরা চাই। কিন্তু ওনারা এটা চান না। ওনাদের বাইরে, ওনাদের প্রতীকের বাইরে কেউ ভোট দিলে মনে হয় যে জান্নাত যাওয়া আমাদের আটকিয়ে দেবেন, এরকম একটা ভাব। এই লোকগুলি কারা? বলে যে আমাদের ভোট দিয়ে দেখেন, বিএনপিকে দিয়েছেন, আওয়ামী লীগকে দিয়েছেন, জাতীয় পার্টিকে দিয়েছেন, এবার আমাদেরকে দিয়ে দেখেন। আপনাদের তো মানুষ দেখেছে ৭১ সালে যখন আমাদের এই প্রিয় দেশটির জন্ম হচ্ছিল, একদিকে ছিল ফেসিবাদের শৃঙ্খল, একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আরেকদিকে ছিল মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ। আপনারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, দাসত্বের শৃঙ্খলকে আলিঙ্গন করেছিলেন। মানুষ চিনে নাই আপনাদেরকে। আমাদের কম বয়সী মা বোনদেরকে হানাদার বাহিনীতে তুলে দেননি আপনারা। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে হানাদার বাহিনীতে তুলে দেননি হত্যা করার জন্য। তো যে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা দাসত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন, আমাদের কত দুর্ভাগ্য, এই জাতির কত দুর্ভাগ্য, সেই দেশটি ক্ষমতায় আপনারা আসতে চান। এর চেয়ে বড় দুর্ভাগ্য এই বাংলাদেশের মানুষের কি হতে পারে বলেন? মহান রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন ইহকালীন কল্যাণ এবং পারলৌকিক মুক্তির পথ খুঁজে বের করার জন্য, দেখানোর জন্য। ওরা কোরআন হাতে দিয়ে শপথ করাচ্ছে, মনে করতেছে কোরআনের দায়িত্ব এতটুকুই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কারো নামে শপথ করা কি যায়? ইসলাম এলাও করে না। কোনো কিছু ধরে আপনি শপথ করতে পারবেন না, এবং সাধারণ মানুষকে শপথ করতে নিষেধ করা হয়েছে, যদিও ওনারা নিজেদেরকে অসাধারণ মনে করেন। তাদের হাত থেকে মা বোনদেরকে রক্ষা করতে হবে। আমরা গত 16 বছর ফেসিবাদের যাতা করে পিষ্ট হচ্ছিলাম, আর এখন এই মুনাফিকদের যাতা করে পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষ। ওদেরকে চিহ্নিত করতে হবে। হুঙ্কার দিচ্ছে কথায় কথায়। আমাদের এত জনাব তারেক রহমান সম্পর্কে অদ্ভুতপূর্ণ বক্তব্য দিচ্ছে। জনাব তারেক রহমান কিছুই বলেন না, কারণ তিনি শিষ্টাচারের চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজনীতিতে। অথচ বাংলাদেশে কোটি কোটি নেতাকর্মী রয়েছে বিএনপির। এই কোটি কোটি নেতাকর্মী যদি একবার মনে করে ওদেরকে জবাব দিবে, ওদের পালানোর পথ থাকবে? থাকবে না। ৭১ ছিল ওই পাক বাহিনীর আশ্রয়ে প্রশ্রয়ে, 16 বছর ছিল মুজিব কোটের ছায়াতলে, আর এখন এই দেশটির ক্ষমতায় যেতে চায়, যে দেশটির জন্মের সময় পুরোপুরি বিরোধিতা করেছিল। জনাব তারেক রহমান যদি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে উৎসর্গ না করতেন এ জাতির মুক্তির জন্য, যদি বলতেন যে আমি আর রাজনীতি করবো না,
বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কারো ছিল না। কারণ তারা তো তখন ওই ফেসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে এবং ভালোই ছিল। তারপরও তারেক রহমানের দিকে আঙ্গুল তুলে কথা বলছেন আপনারা। এই অঙ্গুলি নামিয়ে কথা বলুন। তারেক রহমানের পোষা বিড়াল জেবুর সাথে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়া ফেল করবে, তারাও তারেক রহমানের বিরুদ্ধে অদ্ভুতপূর্ণ বক্তব্য রাখছে। আজকাল আমাদের সহ্য করতে হচ্ছে শুধু একটি নির্বাচন সম্পন্ন করার জন্য। গত 16 বছর পর্যন্ত যে নির্বাচনটি কাঙ্ক্ষিত ছিল আমরা করতে পারিনি। আমরা শুধু অপেক্ষায় একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। যদিও নির্বাচনটিকে এখনো বানচাল করার জন্য উস্কানিমূলক বক্তব্য রাখছে, বিভিন্ন জায়গায় হামলা করছে উস্কানিমূলক ভাবে, একতরফা ভাবে আমরা সহ্য করছি। প্রিয় উপস্থিতি, শীতের রাতে কুয়াশা পড়ছে, আপনারা কষ্ট করে বসে বক্তব্য শুনছেন, আমি দীর্ঘায়িত করব না। এটুকু বলবো, আজকে থেকে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে যত পরিচিত ভোটার রয়েছে প্রত্যেকের কাছে আপনারা দয়া করে ভোট চাইবেন। আর নির্বাচনের দিন সতর্ক থাকবেন। ওরা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার চেষ্টা করবে। আপনাদের সামনে কেউ লাইনে দাঁড়িয়ে যদি উদ্দেশ্যমূলক ভাবে 1 মিনিট নষ্ট করে, আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সাথে সাথে মোকাবেলা করবেন। ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করবে, কোন সুযোগ দিবেন না। শুনেছি ব্যালট পেপার ছাপাচ্ছে, সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংসদ নির্বাচন গুলোতে যেরকম ঘটেছে সেরকমের চেক করবেন যারা পুলিং এজেন্ট থাকবেন। ভোটের সময় ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার যত রকমের অপকৌশল রয়েছে, শয়তানি রয়েছে, বদমাইশি রয়েছে, এগুলো তারা করার চেষ্টা করবে। কিন্তু আমাদের নেতা কর্মী ভাইয়া যারা আপনারা পুলিং এজেন্ট থাকবেন, সতর্কতার সাথে মোকাবেলা করবেন পরিস্থিতি এবং ভোট গণনা না হওয়া পর্যন্ত এবং প্রিসাইডিং অফিসার রেজাল্ট শিটে সাইন না করা পর্যন্ত ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করবেন। প্রিয় উপস্থিতি, বিএনপি ক্ষমতায় আসলে যে কাজগুলো করবে তার মধ্যে একটি হচ্ছে কৃষক কার্ড। প্রতিটি কৃষককে একটি করে কার্ড দেওয়া হবে, যেই কার্ডের বিপরীতে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, কীটনাশক পাবেন এবং উন্নত মানের বীজ পাবেন এবং উৎপাদিত পণ্য সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যেই স্বাস্থ্য কার্ড দেখিয়ে আপনারা কমপক্ষে জাতীয় মানের স্বাস্থ্য সেবা পাবেন বিনামূল্যে, ঔষধ পাবেন বিনামূল্যে এবং যে ডায়াগনোসিস হবে পরীক্ষা নিরীক্ষা সেগুলো বিনামূল্যে, ডাক্তার যে প্রেসক্রিপশন দেবে সেটাও বিনামূল্যে। আলেম ওলামা যারা রয়েছেন, খতিব, তাদেরকে প্রতি মাসে সম্মানই দেওয়া হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা উদ্যোক্তা হতে পারেন, তারা বাড়তি রোজগার করার মধ্য দিয়ে সচ্ছল হতে পারেন। আলেম ওলামারা সমাজের সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের অসচ্ছল জীবনের কারণে তারা কষ্টে থাকেন। প্রিয় উপস্থিতি, একইভাবে প্রতিটি পরিবারে একটি কার্ড দেওয়া হবে, নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই কার্ডটির বিপরীতে প্রতি মাসে 2000 কিংবা 2000 টাকা দেওয়া হবে এবং এটা চলমান থাকবে। যদি কোনো দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতা দখল করে এই প্রকল্পকে বাতিল করতে না পারে। বিএনপি হচ্ছে একটি নারী বান্ধব সরকার, নারীদের জন্য কোনো না কোনো অবদান রেখে যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন এবং নারী এবং শিশুদের বিরুদ্ধে পরিবারের সমাজে যেই নির্যাতন হয় এই জন্য তিনি নির্যাতন বিরোধী একটি আইন করেছেন, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে কাজ করবেন। তাদেরকে সম্মানিত দেখতে চান, তাদেরকে স্বাবলম্বী দেখতে চান। নারীদেরকে ওই দলটি যারা তালিমের কথা বলে ঢোকে, তারা এই ভোটের আগে তাদেরকে কিছু টাকা দিতে চায়। যাদের কাছে মা বোনদের কোনো মূল্য ছিল না, তারা হঠাৎ করে মা বোনদেরকে
কিছু টাকা দেওয়ার মাধ্যমে মূল্য নির্ধারণ করতে চায়। অথচ আমাদের মা বোনদের যে সম্মান, এই সম্মান আমাদের কাছে অমূল্য সম্পদ। টাকার অঙ্কে যাদের সম্মানের মূল্য নির্ধারণ করা যায় না, অতএব ওরা যদি অপচেষ্টা করে, এই অপচেষ্টা আপনারা রুখে দিবেন। ওরা আপনাদেরকে একবারের জন্য হয়তোবা কিছু টাকা দিবে, দয়া, দাক্ষিণ্য, করুণা। কিন্তু বিএনপি আপনাদের জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, এগুলো হচ্ছে আপনাদের অধিকার। এগুলো আজীবন থাকবে, যুগ যুগান্তর ধরে থাকবে। এই রাষ্ট্র যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত থাকবে। আগেই বলেছি, যদি কোন দুর্বৃত্ত টাইপের সরকার এসে এই প্রকল্প বাতিল না করে। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করবো না। গত 16 বছর যে অপারেশন মন্ত্রণা একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, ঈদের দিন রাতে ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে পিটিয়ে পিটিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছে না? তারও আগে শামীমকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। সেই সন্ত্রাসের জনপদ অপারেশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। যেই জনপদে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তারাও আমাদের কাছে নিরাপদ থাকবেন, যারা আমাদের সাথে নাই তারাও আমাদের কাছে নিরাপদ থাকবেন। কিন্তু চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর, ডাকাত এরাও নিরাপদে থাকবে? এদেরকে আমরা নিরাপদে থাকতে দেব না। আমরা সমাজ থেকে এদেরকে নির্মূল করতে চাই। আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আজকে থেকে সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন। চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত এদেরকে রুখে দাঁড়াবেন, এদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। আমি আপনাদের সাথে থাকবো। কথা দিচ্ছি, আমি কোনদিন পুলিশকে ফোন করে এই সকল চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করব না। বিএনপির নাম ভাঙায় শুনেছি কেউ কেউ, বিএনপির নাম ভাঙালে আরো কঠোরভাবে দমন করবেন। কারণ এই সকল সন্ত্রাসীদেরকে, খারাপ লোকদেরকে আমরা কখনোই বিএনপিতে জায়গা দেই নাই, ভবিষ্যতে দেব না। অতীতে যদি কেউ থেকেও থাকে, ভবিষ্যতে এগুলো কিন্তু পরিষ্কার করে ফেলবো আমরা। বিএনপির নাম ভাঙানোর কোনো সুযোগ নাই ভবিষ্যতে। দুই পক্ষকে সালিশের নামে হয়রানি করা, জিম্মি করা এবং টাকা আদায় করা ইনশাআল্লাহ অপারেশন থেকে বন্ধ হয়ে যাবে, কথা দিচ্ছি আপনাদেরকে। বাজার ডাক হয়েছে, বিভিন্ন বাজার 5 লাখ টাকার বাজার 50 লাখ, 60 লাখ, 1 কোটিতে আপনারা ডাক নিয়েছেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু সাধারণ গৃহস্থ কিংবা ব্যবসায়ীদেরকে আপনারা হয়রানি করছেন, জুলুম করছেন। একজন জিলাপি বিক্রেতার কাছ থেকে প্রতিদিন 300 করে টাকা নিচ্ছেন, হাত পারে 600 টাকা নিচ্ছেন। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? দোকানদাররা বছর অনুযায়ী তারা দোকান ভাড়া নিচ্ছে, 2 লাখ 3 লাখ টাকা একটা দোকান ভাড়া নিচ্ছে। দোকানের সামনে চৌকি পেতে দোকানের মাল ডিসপ্লে করতে পারছে না, সেখান থেকে টাকা নিচ্ছে না। আপনাদের কথা দিচ্ছি, এই সকল চাঁদাবাজরা আর যাই হোক বলতাইকের পরে আর হেঁটে বেড়াতে পারবে না। আপনার ধরে পুলিশে দিবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বাড়াবাড়ি করলে বেঁধে রাখবেন। সাহস আছে আপনাদের? হাত তুলে দেখান দেখি কার সাহস আছে। শুধু অবকাঠামো উন্নয়ন হলেই হবে না, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, টিউবওয়েল এগুলো তো হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সকল চাঁদাবাজদের যদি রুখে দিতে না পারেন, শান্তি তাহলে কিভাবে আসবে বলেন? যদি এই সমাজে শান্তি আনতে চান, তাহলে শান্তির জন্য তো আগে নিজে সাহসী হতে হবে নাকি? ইসলামে বলেছে যদি অন্যায় কেউ করে হাত দিয়ে তাকে বাধা দাও, যদি না পারো মুখে বাধা দাও, তাও না পারলে মনে মনে ঘৃণা করো। আপনার দোকান দখল হয়ে যাবে, আপনি ঘৃণা করবেন, হ্যাঁ? দোকান পাবেন ফিরে? শুধু ঘৃণাই যথেষ্ট নয়, হাত লাগাতে হবে এখন থেকে। আর যদি মনে মনে ঘৃণা করেন, ফসলের জমি থেকে ধান কেটে নিয়ে যাবে, মনে মনে ঘৃণা করলেন। দোকান দখল হয়ে যাবে, মনে মনে ঘৃণা করলেন। আপনার উপর সকাল বিকাল জুলুম হবে, মনে মনে ঘৃণা করলেন।
এই গিরাতে তো চলবে না, চলবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। মনে হতে পারে আপনাদের যে ভোটের আগে এরকম কথা অনেকেই বলে, যদি এগুলো বাস্তবায়ন করতে না পারি তাহলে এরপরে ভোট চাইতে আসবো না ইনশাআল্লাহ। বাস্তবায়ন করেই তারপরে আপনাদের সামনে আবার আসতে চাই। যদি আপনারা আমাকে আপনাদের পাশে জায়গা দেন, দিবেন জায়গা? যদি দিতে চান তাহলে আজকে থেকে যারা আপনাদের কাছে রয়েছে, যারা দূরে রয়েছে, প্রত্যেকের কাছেই ভোট চাইবেন, ভোট করবেন। যে আমিনাবাদ থেকে তাকেও ফোন করবেন, যে মাদ্রাস থেকে তাকেও ফোন করবেন। যদি আপনার আত্মীয় হয়, যদি বন্ধু হয়, যদি পরিচিত হয়, এবং প্রতিবেশীদেরকেও ফোন করবেন, পারবেন? আমার তো আপনাদেরকে দরকার, চাঁদাবাজ দখলদার সন্ত্রাসীদের এবং মাদক ব্যবসায়ীদের দরকার নাই। আমি বলেছি রাস্তাঘাট যেখান দিয়ে গেছি দেখলাম যে রাস্তার নিশ্চিত মানে চিহ্ন নাই, রাস্তা কাঁচা না পাকা বোঝা যায় না। জিজ্ঞেস করলে বলে যে পাকা ছিল, কিন্তু 3 মাসের মাথায় এগুলো নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আগে এমপি মন্ত্রী যারা ছিল তারা কিন্তু ওখান থেকে পার্সেন্টেজ দিত না, 20%, 15%, 10%, মিস্টার পার্সেন্টেজ হয়ে গিয়েছিল সব নেতারা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোন সময় পার্সেন্টেজ দেব না, কিন্তু রাস্তা ভালো করে করতে হবে। টিআর কাবিঘাট যে প্রকল্পগুলো আছে 20% কাজ হয় না। এরপরে যারা প্রকল্প নিবেন বুঝে শুনে নিবেন, লাভ কম করতে পারলে নিবেন, বেশি লাভ করতে চাইলে নিবেন না। আগের এমপি মন্ত্রীরা টিআর কাবিঘাটাকে বিক্রি করে ফেলতো, আমি কোনোদিন বিক্রি করবো না, কথা দিচ্ছি আপনাদেরকে। মানুষের হক নষ্ট করে টাকা ইনকাম করব, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করব, এই চিন্তা করে যদি করি নাই কখনো, এখনো করছি না, ভবিষ্যতে করবো না। কিন্তু আপনারা তো নিজেরা সোচ্চার হতে হবে, ঠিক না? সব দায়িত্ব কি আমার? দায়িত্ব সবাই ভাগ করে নিলে সহজ হয় নাকি? দায়িত্বটা আমরা এখন থেকে ভাগ করে নিব। আপনারা আজকে থেকে সাহসী হবেন, ঐক্যবদ্ধ হবেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, মসজিদগুলো যাতে টেকসই হয়। নদী প্রকল্প, নদী ভাঙন হচ্ছে, ওখানে নদী ভাঙন রোধের জন্য প্রকল্প গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা, টেকসই প্রকল্প। এগুলো দুর্নীতি যাতে না হয়। নতুন নতুন বেড়িবাঁধ হবে বিভিন্ন এলাকায়, যেমন মন্ত্রার করতলি গিয়েছিলাম, বেড়িবাঁধ চেয়েছে, ইনশাআল্লাহ আমরা করে দেব ধারাবাহিকভাবে। একদিনে তো এগুলো সমস্যা সমাধান হবে না, হবে? চরপেশনে হাজার হাজার কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে, আমি দেখলাম। বাজারগুলোতে সরকারি টয়লেট নাই, গণ শৌচাগার, ইনশাআল্লাহ আমরা করে দেব। টলঘর নাই অনেক জায়গায়, এগুলো করে দেব। এগুলো কিন্তু কঠিন কোনো কাজ না। সরকারি যে বরাদ্দগুলো আসে এগুলো ঠিক মতো ব্যবহার করতে পারলে হয়ে যায়, আত্মসাৎ না করলেই হয়। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনার পর থেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যদি সত্যিকার অর্থে আজকে থেকে চিন্তা করে দেখবেন এই চরপেশনকে প্রতিটি নাগরিকের জন্য শান্তির আবাস ভূমিতে পরিণত করতে চান, তাহলে আপনারা শুধু ভোট দিবেন তা নয়, সকলকে ভোট দেওয়াবেন। পাশাপাশি আজকে থেকে সাহসী হবেন, ঐক্যবদ্ধ হবেন, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।